আচ্ছা, একবার ভাবুন তো, এমন একটা সভ্যতার কথা যেটা কিনা হাজার হাজার বছর ধরে ইতিহাসের পাতা থেকে একেবারে উধাও হয়ে গিয়েছিল। আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই রহস্যময় জগতের গভীরে ডুব দিতে চলেছি। চলুন এই আলোচনাটা শুরু করা যাক প্রত্নতত্ত্ববিদ বিবি লালের এই অসাধারণ কথাটা দিয়ে। মানে মাটি খুঁড়ে যা যা প্রমাণ পাওয়া গেছে সেগুলো এক অবিশ্বাস্য সামাজিক ভারসাম্যের দিকেই কিন্তু ইঙ্গিত করে, যা ভাবলেই অবাক হতে হয়। আর ঠিক এখানেই জন্ম নিচ্ছে সেই আসল প্রশ্নটা, যার উত্তর আমরা আজ খুঁজব। কি করে একটা সভ্যতা এতটা উন্নত হয়েও এভাবে পুরোপুরি হারিয়ে যেতে পারে? তো চলুন আমাদের এই অনুসন্ধানটা শুরু করা যাক। কিভাবে এই প্রাচীন শহরগুলো আবার খুঁজে পাওয়া গেল, আর কেনই বা সেগুলো এতটা গুরুত্বপূর্ণ সেটা দিয়ে শুরু করা যাক। এই টাইমলাইনটার দিকে একবার তাকালেই কিন্তু ব্যাপারটা বেশ পরিষ্কার হয়ে যায়। সিন্ধু সরস্বতী সভ্যতা কিন্তু একা ছিল না। সেই সময়ের বিখ্যাত সব সভ্যতা, যেমন মিশরীয় বা মেসোপটেমীয় সভ্যতার সাথেই এর বিকাশ ঘটেছিল। মানে সময়ের হিসেবে এটা পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যেই একটা। আচ্ছা, তাহলে প্রথম সূত্রগুলো আমরা কোথায় খুঁজব? উত্তরটা লুকিয়ে আছে তাদের অবিশ্বাস্য নগর পরিকল্পনার মধ্যে। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু কোনো সাধারণ ব্যাপার নয়, এক কথায় অসাধারণ। ভাবুন একবার, আজ থেকে প্রায় ৪,৫০০ বছর আগে তারা শহর বানাচ্ছে গ্রিড সিস্টেমে। মানে দাবার ছকের মতো একদম সোজা, একে অপরকে ছেদ করা রাস্তা। আর প্রত্যেকটা রাস্তা একদম উত্তর দক্ষিণ বা পূর্ব পশ্চিমে মুখ করে তৈরি। ধনী হোক বা গরিব, সবার বাড়ির জন্য একই রকম উন্নত মানের পোড়া ইট ব্যবহার করা হয়েছে। আর তাদের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, সেটা তো আজকের দিনের অনেক আধুনিক শহরকেও রীতিমতো চ্যালেঞ্জ জানাতে পারে। এবার আসা যাক মহেঞ্জোদারোর সম্ভবত সবচেয়ে বিখ্যাত স্থাপত্যে, এই মহাস্নানাগার। এর নিখুঁত নির্মাণ আর জলরোধী করার যে কৌশল, তা দেখেই বোঝা যায় এটা কোনো সাধারণ সুইমিং পুল ছিল না। তাছাড়া বেশিরভাগ বাড়িতেই তো নিজস্ব স্নানাগার ছিল। তাই বিশেষজ্ঞরা মনে করেন এটা সম্ভবত কোনো বিশেষ সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হতো। এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। এমন পরিকল্পিত শহর, এত নিখুঁত নির্মাণ, এগুলো চালাতে গেলে নিশ্চয়ই একটা খুব শক্তিশালী আর সংগঠিত শাসন ব্যবস্থা ছিল। কিন্তু কারা ছিলেন সেই শাসকরা? কোনো রাজা, পুরোহিত, নাকি বণিকদের কোনো সভা? সত্যি বলতে কি, এর সঠিক উত্তরটা আজও কিন্তু আমাদের অজানা। তো এত বড় একটা সভ্যতা নিজেদের টিকিয়ে রেখেছিল কিভাবে? এর সাফল্যের পেছনে ছিল দুটো মূল চালিকা শক্তি: অবিশ্বাস্য জলব্যবস্থাপনা আর এক বিশাল বাণিজ্যিক নেটওয়ার্ক। হরপ্পানরা যে জলের মূল্য কতটা বুঝত, তার সেরা উদাহরণ হল তাদের জল ব্যবস্থাপনা। বিশেষ করে ধোলাভিরার মতো জায়গায় তারা যেভাবে বৃষ্টির জল ধরে রাখত, পাথর কেটে জলাধার বানাত আর ভূগর্ভস্থ ড্রেনের মাধ্যমে তা সারা শহরে ছড়িয়ে দিত, তা এক কথায় ইঞ্জিনিয়ারিংয়ের এক অনবদ্য নিদর্শন। তাদের বাণিজ্যের বিশালতা বুঝতে শুধু একটা সংখ্যাই যথেষ্ট: ২১৭ মিটার। লোথাল শহরে পাওয়া এই বিশাল ডকইয়ার্ডটা, যা প্রায় দুটো ফুটবল মাঠের সমান লম্বা, তাদের সামুদ্রিক বাণিজ্যের পরিধি সম্পর্কে এক অবিশ্বাস্য ধারণা দেয়। ভাবা যায়, এই বন্দর থেকেই হয়তো তাদের জাহাজগুলো মেসোপটেমিয়া বা ওমানের মতো দূর দূরান্তের দেশে পাড়ি দিত। আর এই বাণিজ্যের প্রমাণ হিসেবে পাওয়া গেছে হাজার হাজার ছোট ছোট সিলমোহর। নরম পাথর দিয়ে তৈরি এই সিলমোহরগুলোতে বিভিন্ন পশুর ছবি আর এক ধরনের অজানা লিপিতে কিছু লেখা থাকত। এগুলোকে অনেকটা সেই সময়ের বিজনেস কার্ড বা ব্র্যান্ড লোগো বলা যেতে পারে। সম্ভবত পণ্যের মালিকানা বা উৎস চিহ্নিত করতেই এগুলো ব্যবহার করা হতো। শহর আর বড় বড় দালান কোঠার কথা তো অনেক হলো। চলুন এবার একটু জুম ইন করা যাক। মানে সেই সময়ের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে উকি দেওয়া যাক তাদের ফেলে যাওয়া ছোট ছোট জিনিসপত্রের মাধ্যমে। এই টেবিলটা দেখুন, এ তো যেন একটা টাইম মেশিন, যা আমাদের সোজা ৪,০০০ বছর পিছিয়ে নিয়ে যাচ্ছে। একেবারে একটা হরপ্পান পরিবারের বসার ঘরে। দেখুন, তাদের রান্নাঘরে গম জবের পাশাপাশি হলুদ আর আদার মতো মশলাও ব্যবহার হতো। অবসর কাটানোর জন্য তারা পাথরের বোর্ড গেম খেলত, আর বাচ্চাদের জন্য ছিল মাটির খেলনা আর বাঁশি। আর সাজগোজের জন্য ছিল কার্নিলিয়ান পাথরের পুঁথির মতো সুন্দর গয়না আর শাঁখের চুড়ি, যা তাদের উন্নত রুচির পরিচয় দেয়। আর এবার দেখুন এই অসাধারণ শিল্পকর্মটি,
ড্যান্সিং গার্ল বা নৃত্যরতা বালিকা। উচ্চতা মাত্র 10.8 সেন্টিমিটার, কিন্তু এর আত্মবিশ্বাসী ভঙ্গিটা দেখুন, কি অসাধারণ শৈল্পিক দক্ষতা! এটা হরপ্পান শিল্পকলার অন্যতম সেরা নিদর্শন হিসেবে ধরা হয়। তবে সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন? এই 4000 বছরের বিশাল ব্যবধানও কিছু ঐতিহ্যকে মুছে ফেলতে পারেনি। নৃত্যরতা বালিকার হাত ভর্তি চুড়িগুলো দেখুন। এই প্রথাটা আজও কিন্তু রাজস্থান বা গুজরাটের মতো অঞ্চলের মহিলাদের মধ্যে দেখা যায়। আর পাশের মূর্তিটা দেখুন, ঠিক যেন নমস্কার করার ভঙ্গিতে বসে আছে, যা আজও আমাদের সংস্কৃতিতে এক অবিচ্ছেদ্য অংশ। তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আর এখানেই আসছে সবচেয়ে বড় আর সবচেয়ে কঠিন প্রশ্নটা। কী কারণে এমন একটা বিকাশমান সভ্যতা ধ্বংস হয়ে গেল এবং ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেল? আগে একটা ধারণা খুব জনপ্রিয় ছিল যে আর্যদের মতো কোনো বহিরাগত শক্তি আক্রমণ করে এই সভ্যতাকে ধ্বংস করে দিয়েছিল। কিন্তু আধুনিক গবেষণা আর প্রত্নতাত্ত্বিক প্রমাণগুলো সম্পূর্ণ অন্য একটা দিকে ইঙ্গিত করছে। কোনো বড়সড় যুদ্ধ বা গণহত্যার প্রমাণই পাওয়া যায়নি, বরং প্রমাণ মিলেছে জলবায়ু পরিবর্তনের। বিশ্বজুড়ে এক ভয়ঙ্কর শুষ্ক আবহাওয়া শুরু হয়েছিল, আর তাদের জীবনরেখা মানে সরস্বতী নদী আস্তে আস্তে শুকিয়ে যেতে শুরু করে। এর মানে হল, পতনটা কিন্তু একদিনে বা হঠাৎ করে হয়নি, এটা ছিল একটা ধীর প্রক্রিয়া। জলবায়ু পরিবর্তনের ফলে চাষাবাদ করা কঠিন হয়ে পড়ছিল, নদী শুকিয়ে যাচ্ছিল, ফলে বিশাল বিশাল শহরগুলো টিকিয়ে রাখা আর সম্ভব হচ্ছিল না। মানুষ তখন বাধ্য হয়েই ছোট ছোট গ্রামীণ বসতিতে ফিরে যেতে শুরু করে। তার মানে শহরগুলো হয়তো মাটির নিচে চাপা পড়ে গেছে, কিন্তু হরপ্পানদের জ্ঞান, তাদের প্রযুক্তি আর তাদের সংস্কৃতি পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়নি। সেগুলো পরবর্তী প্রজন্মের হাত ধরে ভারতীয় সভ্যতার পরের ধাপে মিশে গিয়েছিল। তাদের উত্তরাধিকার কোনো না কোনোভাবে ঠিকই টিকেছিল। শেষ করার আগে চলুন এই প্রশ্নটা নিয়ে ভাবা যাক। একটা উন্নত সভ্যতা যা জলবায়ুর পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে না পেরে ধীরে ধীরে হারিয়ে গেল, তাদের এই গল্পটা আজ আমাদের নিজেদের এই ভঙ্গুর পৃথিবী আর পরিবেশ নিয়ে নতুন করে